সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডা টরন্টো থেকে। নতুন নেতৃত্ব পেতে মরিয়া কানাডা। দেশটির জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে বিপুল উৎসাহ। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে শুরু হওয়া আগাম ভোটের প্রথম দিনেই জমা পড়েছে 20 লাখেরও বেশি ভোট, যা গত 2021 সালের নির্বাচনের তুলনায় 36% বেশি। কানাডায় চলছে জাতীয় নির্বাচন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দেশটির সঙ্গে এককালের বন্ধু কানাডার সম্পর্ক টানাপোড়েন চলছে। এ পরিস্থিতিতে নেতৃত্ব বেছে নিতে মরিয়া কানাডার বাসিন্দারা। দেশটিতে আগাম ভোটেই বিপুল সাড়া দিয়েছেন ভোটাররা। কানাডার নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী শুক্রবার আগাম ভোটের প্রথম দিনেই 20 লাখের বেশি মানুষ ভোট দিয়েছেন, যা 2021 সালের চেয়ে 36% বেশি। এক দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল সরকার গভীর অজনপ্রিয়তার মধ্যে পড়েছিল। তবে ট্রাম্পের হুমকির কারণে কার্নি কানাডিয়ানদের মধ্যে জেগে ওঠা দেশপ্রেমের ফলে নতুন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছেন। জনমত জরিপ বলছে ডিসেম্বরেও ক্ষমতাসীন লিবারেল পার্টির চেয়ে 20 আসনে গিয়েছিল কনজারভেটিভরা। তবে শুল্ক ঝড়ের দাপটে সিবিসির জরিপে ফের এগিয়ে লিবারেলরা। ধারণা করা হচ্ছে জয় পেতে 172 আসনের দরকার হলেও মার্ক কার্নির দল পেতে পারেন 180-র বেশি আসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে কানাডার উপর একের পর এক শুল্ক আরোপ ও সার্বভৌমত্ব খর্বের হুমকি দিয়ে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে অনেক কানাডীয়ই এবার ভোট দিয়েছেন এমন কোনো নেতা বা সম্ভাব্য প্রধানমন্ত্রীকে বেছে নিতে, যিনি ট্রাম্পের চাপের মুখে দাঁড়িয়ে কানাডার স্বার্থ রক্ষা করতে পারবেন। সাম্প্রতিক আরেকটি জরিপে দেখা গেছে ক্ষমতাসীন মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টির সমর্থন রয়েছে 44%-এর কাছাকাছি, যেখানে পিয়েরে পলিয়েভরের নেতৃত্বাধীন কনজারভেটিভদের সমর্থন প্রায় 38%। বামপন্থী নিউ ডেমোক্র্যাটিক পার্টির সমর্থন 8% ও কুইবেকপন্থী ব্লকের সমর্থন 5%। ট্রাম্পের সাথে যেন অলিখিত এক যুদ্ধ চলছে কানাডার। তাই নিরাপত্তা খাতে অনেক সোচ্চার হয়েছে দেশটি। সম্প্রতি প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক নির্বাচনী সমাবেশে লিবারেল পার্টির নির্বাচনী রূপরেখা প্রকাশ করেন। সেখানে প্রতিরক্ষা খাতে বড় রকমের বিনিয়োগের ইঙ্গিত দিয়েছেন তিনি। নির্বাচনে যাবার আগেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক প্রচারণা সমাবেশে প্রকাশ করেছেন লিবারেল পার্টির নির্বাচনী রূপরেখা, যাতে প্রতিরক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের উপর কানাডার নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কার্নি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দুই দেশের মধ্যে সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে কানাডাকে আত্মনির্ভরশীল হতে হবে এবং নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। গেল মার্চে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর প্রধানমন্ত্রী হন কার্নি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভরে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন এবং এমনকি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসেবে ঘোষণা দেওয়ার হুমকি দিয়েছেন। এই প্রেক্ষাপটে কার্নি বলেন, আমেরিকা আমাদের ভাঙতে চায় যাতে তারা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কানাডা কখনোই আমেরিকার অংশ হবে না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিরক্ষা খাতে জিডিপির 2% বেশি ব্যয় করা হবে, যা নেটোর মানদণ্ড। এছাড়া কানাডা নতুন সাবমেরিন, ড্রোন ও বরফ ভেদকারী জাহাজ কেনার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিরাপত্তা জোটকে জোরদার করার কথাও জানান তিনি। কার্নি আয়কর হ্রাস এবং একটি নতুন বাণিজ্য বহুমুখীকরণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কানাডার বাজেট 3 বছরের মধ্যে ভারসাম্যপূর্ণ করা হবে, তবে স্বাস্থ্যসেবা ও পেনশন খাতে কোনো কাটছাট করা হবে না। এই পর্যায়ে দেখে নেব গত 7 দিনে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু খবর। দেশে চলতি সপ্তাহটি শুরু হয় বৈশাখের দুঃসংবাদ দিয়ে। আবহাওয়া বিভাগ বলছে, বর্তমানে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যা থাকবে আরও বেশ কয়েকদিন। এই গরমকে স্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা। তো আমরা আশা করতেছি যে 27-28 তারিখের পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে
তখন হয়তোবা দেখা যাবে যে তাপমাত্রা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে। এই ধারাটা মৃদু থেকে মাঝারি পর্যন্ত থাকার সম্ভাবনাটা সবচাইতে বেশি, অথবা দু এক জায়গায় হয়তোবা তীব্রতে যেতে পারে, তবে সেটা খুব বেশি নয়। পরিবেশ নিয়ে গবেষণা করা এই গবেষক বলছেন, গেল 40 বছরে দেশ 120টি তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে, আর গেল বছর টানা 19 দিন ছিল তাপপ্রবাহ। এল নিনো সক্রিয় থাকায় এবছরও তীব্র গরমের প্রভাব থাকবে বেশ। সমগ্র বাংলাদেশের যেখানে 15 থেকে 20 ভাগ সবুজের বনভূমি থাকার কথা, সেখানে আমরা এখন সারা বাংলাদেশে 11-12% লক্ষ্য করছি। এল নিনোর যদি ইফেক্টটা একই রকম থাকে এবং অন্যান্য ফ্যাক্টরগুলো তো একই রকমই আছে, তাহলে এইবারে রেকর্ড পরিমাণ তাপমাত্রা ফেস করার একটা ঝুঁকি তৈরি হচ্ছে। ঢাকা শহরে বর্তমানে জলাধার এবং সবুজ এলাকা আছে মাত্র 10%, ফলে অন্যান্য এলাকার তুলনায় রাজধানীতে তাপমাত্রা থাকছে বেশি। ঢাকার চারপাশের যেই ওয়াটার রিটেনশন পন্ডগুলো ছিল, যেগুলো প্রাকৃতিক জলাধার হিসাবে কাজ করত, টেম্পারেচার নিউট্রালাইজার হিসাবে কাজ করত, ক্যাটালিস্ট হিসাবে ভূমিকা রাখতো, সেই সমস্ত জলাধারগুলো ভরাট করে এখন আইদার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে অথবা এখানে আরবানাইজেশন ডেভেলপ করেছে। এই পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে মরুর উত্তাপ নেমে আসবে সবুজই বাংলার বুকে। এ সপ্তাহে আত্মপ্রকাশ ঘটে নতুন দল জনতা পার্টি বাংলাদেশের। দলটির চেয়ারম্যান বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব সাংবাদিক নেতা শওকত মাহমুদ। একসময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস কাঞ্চন আর সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদের এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। পাকিস্তানি শাসকেরা ঘুরিয়ে দেয়। ইশতেহার পাঠ করে দলটির মহাসচিব শওকত মাহমুদ বলেন, তাদের উদ্দেশ্য জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া। যেহেতু সাম্প্রতিক গণ অভ্যুত্থান বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল পরিচয়কে নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে, সেই জন্য ভারত সহ কোনো রাষ্ট্রের মুসাহিবি বর্জন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সকলের সঙ্গে বন্ধুত্ব নির্মিত হবে সম সার্বভৌমত্ব, আত্মমর্যাদায়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। অ্যাডহক কমিটি ঘোষণা করেন দলটির চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছে, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এদেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। ধন্যবাদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলটির নেতারা জানান, আওয়ামী স্বৈরাচার ছাড়া যে কারো সাথে হতে পারে নির্বাচনী বন্ধন। আমাদের সাথে কিংবা আমাদের সাথে একসাথে মিলে আমরা তো জোটও হতে পারি। সপ্তাহটিতে ছিল আন্দোলনের ঘটনা। কুয়েটের ভিসির পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে অপসারণ করা হয় বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলরকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ASM কাশেম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দ্বন্দ্বের জেরে 18 ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে 1.5 শতাধিক আহত হন। এ ঘটনায় উপাচার্য ও উপাচার্যকে অপসারণের দাবিতে প্রায় 2 মাস ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন বিশেষ অতিথি। কথা বলছি টরন্টোর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাইসা ফাতেমার সাথে। রাইসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাইসা, কেমন আছেন? জি, ভালো আছি। রাইসা, আমরা আপনার কাছে যে প্রশ্নটি শুরুতে করতে চাই, আমাদের প্রতি পর্বে আমাদের অতিথিকে আমরা শুরুতে এই প্রশ্নটাই করি যে বাংলাদেশ থেকে কানাডায় আপনার আসার অভিজ্ঞতাটা কেমন ছিল? হোয়াট ওয়াজ ইউর জার্নি লাইক? সো আমার জার্নিটা শুরু হয় অ্যাকচুয়ালি 4 years ব্যাক। আমি আসি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফার্স্ট কানাডাতে। তারপর যেটা হয় যে এখানে আসার পর আমি আসলে ফার্স্ট এসেছিলাম উইন্ডসর সিটিটাতে। সেখানে আমি আমার ইউনিভার্সিটি অফ উইন্ডসর থেকে মাস্টার্স করি। সো তখনই আসলে একা একা সব ফিগার আউট করার ট্রাই করতাম। সাথে হচ্ছে আমি ডে 1 থেকেই আসলে আমার লাইফটাকে দেখানোর জন্য আমার কন্টেন্ট ক্রিয়েশনটাও পাশাপাশি শুরু করি। সো তখন অন ওয়ান হ্যান্ড আমি স্টুডেন্ট ছিলাম, আবার সাথে সারাদিন ভিডিও করতাম। সো এভাবেই আসলে আমার জার্নিটা শুরু হয়।
একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডায় আসার পরে আপনার কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং কিভাবে আপনি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতেন, মানসিকভাবে যে প্রেশারগুলো আসতো, হাউ ডিড ইউ মোটিভেট ইউরসেলফ ফ্রম দ্যাট? আমি যখন আসি আমি কাউকে চিনতাম না এখানে, আমি পুরো একা আসি। সো ইভেনচুয়ালি আমাকে সব কিছু নিজে ফিগার আউট করা লাগছে অন মাই ওন। সো এরপর যেটা হয় যে আমি গ্র্যাজুয়েট করার সাথে সাথেই আই ডিসাইডেড যে না, আমি আসলে বিগ একটা সিটিতে মুভ করতে চাচ্ছি, কারণ সেখানে আমার অপরচুনিটিস অনেক বেটার মনে হচ্ছিল। সো আমি গ্র্যাজুয়েশনের একদম সাথে সাথেই টরন্টোতে মুভ করি উইদাউট এনিথিং, আই উইল বি ভেরি অনেস্ট। মানে আমি তখন এখানেও কাউকে চিনতাম না একদম। এবং আমার এখনও একটা ইন্টারেস্টিং জিনিস মনে আছে, আমি যখন টরন্টোতে মুভ করি আই অনলি হ্যাড $500। আমি জাস্ট ওই $500 নিয়ে মুভ করি। আই হ্যাড নো ক্লু আমি এখানে জব পাবো নাকি, কীভাবে সার্ভাইভ করব। সো তখন আমার যে বাড়িওয়ালা ছিল, যার বাসায় আমি মানে ফার্স্ট উঠেছিলাম, হি ওয়াজ ভেরি হেল্পফুল। সে আমাকে খুবই কমে একটা জায়গা, মানে একটা বেসমেন্টে আমি থাকতাম তখন, খুব কম রেন্ট দিয়ে। তো তখন আমি ফার্স্ট এই রিস্কটা নিয়ে একটা এত বড় সিটিতে মুভ করি। বাট আলহামদুলিল্লাহ আমি আসার 2 উইকসের মধ্যে আই গট মাই ফুল টাইম জব। সো তারপর থেকে আমি ফুল টাইম জব করি, সাথে পার্ট টাইমও একটা করতাম। আরেকটা জিনিস হচ্ছে যে আমি আগে কখনো রান্নাও করতে পারতাম না, সো রান্নাটাও আমাকে নিজে ফিগার আউট করা লাগছে। সো এইসব ক্ষেত্রে আমি যখনই আপসেট হয়ে যেতাম, আসলে আমি বলবো যে আমার কিছু খুবই সাপোর্টিভ ফ্রেন্ডস ছিল, ওরাও আমার মতোই সেম ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ছিল। সো দেখা যেত যে একজন আরেকজনকে মোটিভেট করতাম। মন খারাপ থাকলে, আমি যেহেতু উইন্ডসরে থাকতাম, সো উইন্ডসর কিন্তু ফেমাস ওদের একটা রিভার সাইডের জন্য। ইটস আ ভেরি নাইস প্লেস, মানে পুরা রিভার সাইডের পাশে খুবই সুন্দর জায়গা। ওখানে মানে নর্মালি যদি হাঁটিও মানে খুবই ভালো লাগে। সো আমি দেখা যেত যে মন খারাপ থাকলে ওখানে চলে যেতাম, একটু গান শুনতাম, তারপর ওখানে সাইক্লিং করার অপশনস ছিল, সো সেগুলা করতাম। তারপর যেটা বললাম যে আমার ফ্রেন্ডরা আমাকে খুব সাপোর্ট করতো, আর আমার ফ্যামিলিও অনেক সাপোর্টিভ। ওরা সবসময় আমার সাথে ওভার দ্য ফোন কানেক্টেড থাকতো। সো এই ছোট ছোট সাপোর্টগুলোর জন্য আসলে মানে মন খারাপ থাকলেও দেখা যেত যে আমি মানে মোটিভেশন নিয়েই আসলে উঠতাম, তারপর ডে টু ডে টাস্ক যেটা আমার করা লাগতো সব কিছু করতাম। সো এভাবেই আসলে স্টিল নাও আমি এভাবেই আসলে সার্ভাইভ করছি অনেস্টলি। রাইস, আপনার কাছে জানলাম আপনার কানাডায় আসার জার্নি নিয়ে। এবার জানতে চাইবো আপনার প্যাশনের বিষয়ে। আপনার কাছে জানতে চাইবো যে কন্টেন্ট ক্রিয়েশনের যে আপনার আগ্রহটা তৈরি হলো, এটা আপনি কোথা থেকে অনুপ্রাণিত হলেন, কিভাবে আপনার এই জার্নি শুরু হলো? এটা আসলে পুরাই ছিল মানে আউট অফ প্যাশন। আমি জাস্ট আমার যে ডে টু ডে লাইফ সেটা সবার সাথে শেয়ার করতে চেয়েছিলাম, যে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে নতুন আসছে একটা দেশে, তার লাইফটা কীরকম হয় সেটাই আমি আসলে সবার সাথে শেয়ার করার একটা ইয়ে নিয়ে শুরু করি। সো আমি একদম যেদিন ফার্স্ট কানাডাতে ল্যান্ড করি সেদিন থেকেই আমি আসলে আমার পুরো জার্নিটার ভিডিও করা শুরু করি। আমার কোনো প্রফেশনাল ক্যামেরা ছিল না, কিছুই ছিল না। আমার জাস্ট একটা আইফোন ছিল, খুবই পুরানো, সেটাও একদম লেটেস্ট না, খুবই পুরানো একটা আইফোন ছিল। সেটা দিয়ে আমি শুরু করি এভরিডে লাইফে যা যা করতাম সারাদিন। আমি দেখানোর চেষ্টা করতাম যে একটা সিঙ্গেল একটা মেয়ে যখন একটা নতুন দেশে আসে, কাউকে চিনে না, কিছু জানে না, সে কীভাবে সব কিছু ফ্রম স্ক্র্যাচ ফিগার আউট করছে, কীরকম তার লাইফ, কী স্ট্রাগল, এই জিনিসগুলোই আমি আসলে সবাইকে দেখাতে চেতাম এবং সবার সাথে শেয়ার করতে চেতাম আমার ফুল এক্সপিরিয়েন্সটা। সো সেখান থেকেই আসলে শুরু হয় আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা। আমি আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলি, সেখানে আমি বিভিন্ন টাইপের আমার ব্লগ দিতাম, যে আমার স্টাডি ব্লগ দিতাম। তারপর আমার ফার্স্ট টাইম আমি যখন রান্না নিজে ট্রাই করি, যেহেতু আমি আগে রান্না পারতাম না, সো ফার্স্ট নিজে কিভাবে কোন রান্নাটা ফার্স্ট করেছি, এগুলো ছোট ছোট ভিডিও আমি সবার সাথে শেয়ার করতাম। তারপর আমরা যেটা বললাম যে আমরা তো সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম, তো আমাদের খুবই লিমিটেড টাকা ছিল সবার, কারণ সবাই পার্ট টাইম করতাম। সো এর মধ্যেই দেখা যেত যে একজন আরেকজনের জন্মদিনে আমরা খুব কম টাকার মধ্যে খুব সুন্দর করে কিভাবে একটা, দেখা যেত যে আমরা ওয়ালমার্ট থেকে একটা $5 দিয়ে কেক কিনে আনতাম, সেটা এনে হচ্ছে বার্থডে সেলিব্রেট করছি। সেই ব্যাপারগুলাই আসলে মানে দেখাতাম যে আমি ভিডিওতে, যে
ইভেন দো ইউ আর আ স্টুডেন্ট স্টিল আপনি কিভাবে এনজয় করতে পারেন লাইফটাকে। সো এইভাবেই আসলে আমার জার্নিটা শুরু হয়। তারপর তো আস্তে আস্তে যখন আমি বড় সিটিতে মুভ করি, আরও অনেক ডিফারেন্ট জায়গায় আমি ঘোরা শুরু করি, এক্সপ্লোর করা স্টার্ট করি। সো তারপর থেকে আসলে জিনিসটা প্যাশন থেকে এখন কাইন্ড অফ আমি প্রফেশনালি করছি। রাইস, আপনি বলছিলেন যে আপনি ফুল টাইম কাজও করছেন কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি। তো এই যে দুটো কাজ একসঙ্গে একইভাবে প্যাশনের সঙ্গে করছেন, আপনি কিভাবে ব্যালেন্স ক্রিয়েট করেন দুটো কাজের মাঝে? এবং আপনার কাছে এটাও জানতে চাইবো যে যারা আপনার মতন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন একটা ফুল টাইম কাজের পাশাপাশি, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে? আমার কাছে মনে হয় যে মোটিভেশনটা সবচেয়ে বেশি দরকার, আর ডেডিকেশন। সো আমি যেটা করি যে আমি ফুল টাইম জব করি, তারপর যেই টাইমটা থাকে সাথে সাথে আমি ওটা আমার কন্টেন্ট ক্রিয়েশনেতেই। অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এসেছে তারা সবাই আই থিঙ্ক আমার সাথে রিলেট করতে পারবে, কারণ আমাদের একটা লিমিটেশন থাকতো যে 20 ঘন্টার উপর আমরা কাজ করতে পারবো না। সো সেই লিমিটেশনে আসলে খুবই কম টাকা আমরা মাস শেষে পাইতাম পার্ট টাইম জব থেকে। সো সেটা আসলে সেই টাকা দিয়ে আসলে কিছুই বেসিকলি করা যেত না, মানে রেন্ট দেওয়ার পর গ্রোসারি করার পর আসলে কিছুই থাকতো না। সো তারপরেও আসলে ওই সিচুয়েশনেও কিভাবে, কারণ তারপরেও তো অনেক কিছু করতে হয়, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস থাকতো, শপিং করা লাগতো। সো ওই জিনিসগুলোও আসলে ওই কম অ্যামাউন্টের মধ্যেই কিভাবে সবাই মিলে একসাথে করতাম, সেই জিনিসগুলা একটা ছিল। এটা আই থিঙ্ক সবাই রিলেট করতে পারবে। আর তাছাড়া হচ্ছে যে আমি আসলে যেটা করি যে আমি খুব ভালো করে আমার টাইম ম্যানেজমেন্টটা করি। আমি এক্স্যাক্টলি কোথায় কতটুকু সময় দিতে হবে ওইটা আমি আগে থেকে ডিসাইড করে রাখি। আমি আমার মাইন্ডে একটা স্কেজুল প্রিপেয়ার করে রাখি। আর তাছাড়া দেখা যায় যে আমি বিকালের দিকে যখন আমার অফিস শেষ হয়ে যায় তখন আমি ওইটাতে সময় দিই কন্টেন্ট ক্রিয়েশনে, অথবা উইকেন্ডে বা যখন আমাদের লং উইকেন্ডের বন্ধ থাকে। সো এভাবে করেই আসলে ব্যালেন্স করার চেষ্টা করি। আর আমি বলবো যে যারা একসাথে, মানে যারা জব করছেন সাথে এরকম কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তারাও যদি আমার মতো এভাবে করে আসলে ব্যালেন্স করার ট্রাই করেন বা টাইম ম্যানেজমেন্টটা একটু ভালো মতো করেন, আই ডোন্ট থিঙ্ক ইটস আ বিগ ডিল। ইউ ক্যান স্টিল লাইক ম্যানেজ অ্যান্ড দুইটাই খুবই স্মুথলি করা পসিবল। কারণ আমি নিজেও করছি, আর আমি একদম আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে if you really want something, you definitely can make time for that. রাইস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আপু। দর্শক, কানাডা ডায়েরির আজকের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।